বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে দলটির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলের নেতৃত্ব তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। দেশে বহু মানুষ আছে, বিভিন্ন জনের বুদ্ধিজীবী সহ বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গ আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে। আমরা সেই মতামতগুলো আলোচনা করব, সকলের মতামত উপস্থাপন করবেন। কিন্তু দিন শেষে দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। এবং দল বিতর্কিত হবে। সুতরাং যেই ব্যক্তির কারণে দেশ ও দলের ক্ষতি হবে বা দল বিতর্কিত হবে, সেই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বা সেই ব্যক্তিকেই দল থেকে বহিষ্কার করে দেওয়া, এটা একজন নীতিবান এবং আদর্শবান একজন রাজনীতিবিদের পরিচয়। আর সেই পরিচয় দিয়েছেন বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব। কারণ আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু সে মিজানুর রহমান আজহারী সাহেবের এক বক্তব্যকে টেনে এনে বিএনপির উপর ফেলে নিজেও সে বিতর্কিত হচ্ছে এবং সে দলকেও, বিএনপিকেও ব্যাপকভাবে বিতর্কিত করছে ও দলের ক্ষতি করছে। যে কারণেই বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব এই বিষয় নিয়ে কড়া বার্তা দিয়েছেন এবং বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এই বিষয় নিয়ে তারেক রহমান সাহেব তিনি নতুন কি কড়া বার্তা দিয়েছে এবং শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নিয়েছেন সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখে আসি যে এই বিষয় নিয়ে শামসুজ্জামান দুদু সহ বিএনপির আরও যে সমস্ত নেতারা দলকে ক্ষতিগ্রস্ত করছে এবং নিজেরাও বিতর্কিত হচ্ছে, তাদেরকে নিয়ে সমুচিত জবাব দিয়েছেন এবং যুক্তিপূর্ণ যুক্তিসঙ্গত কিছু কথা বলেছেন ডক্টর ফয়জুল হক। সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখবো। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে, এরকম একটি মন্তব্য করেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল, বর্তমান প্রজন্মের সবচাইতে জনপ্রিয় ইসলামিক স্কলার, বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী। তিনি তার এই বক্তব্যে কোনো দলকে, কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তির নাম উচ্চারণ করে বক্তব্য দেয়নি। তবু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মায়ের চাইতে মাসির দরদ বেশি এরকম কিছু নেতাকর্মী কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা এটাকে নিজ দলের কাঁধেই টেনে নিয়ে বিএনপির সাথে, আজহারী সাহেবের সাথে বিতর্ক জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হচ্ছে অতিরঞ্জিত কিছু মানুষ যারা আলেম সমাজ থেকে, ইসলামিক স্কলারদের কাছ থেকে, তথা বাংলাদেশের যারা সত্যিকার গত 16 বছর পর্যন্ত হাসিনার শাসনামলের জুলুমের শিকার ছিলেন, নির্যাতনের শিকার ছিলেন, সেই সকল আলেমদের কাছ থেকে বিএনপিকে সুকৌশলে দূরে রাখার চেষ্টা করছেন। এবং যারা এটা করছেন তারা নিশ্চিত শাহবাগী কিংবা শাহবাগীদের খুব কাছের মানুষ, না হয় পার্শ্ববর্তী দেশ ভারতের স্পষ্ট দালাল। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সর্ববৃহৎ একটি দল। যত বড় মাথা তত বড় ব্যথা থাকবে, যত বড় দল হবে তত বড় দোষ থাকবে, তাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে। কিন্তু প্রত্যেকটি আলোচনা এবং সমালোচনা যদি রিয়্যাক্ট আকারে আবার সেটার উত্তর দেওয়া হয়, প্রতি উত্তর দেওয়া হয়, সেটা নিতান্তই অযোগ্য মানুষরাই এই কাজটি করে। যোগ্য মানুষরা কখনোই কোনো ধরনের ছোটখাটো মন্তব্যের জন্য কিংবা আমার সমালোচনার জন্য উঠে পড়ে লাগবে না। এবং উঠে পড়ে লাগছেন কার সাথে? যাদের জনপ্রিয়তা বাংলাদেশের সর্বশীর্ষে, যারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্বই শুধু নয়, বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের ভাষাভাষী যত দেশ বিদেশে মানুষ রয়েছেন তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা পাওয়া ব্যক্তিত্ব, যেমন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী। আমি তাকে কাছ থেকে দেখেছি। আমি বিশ্বাস করি গণতন্ত্রের সুন্দর ধারা হচ্ছে উন্মুক্ত মন্তব্য যে কেউ যে কোনো জায়গায় করতে পারে। তিনি আমার বিরুদ্ধে কথা বলতে পারেন, আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারেন। গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগকে আমরা দেখেছি এই কথা বলার অধিকারটাকেই কেড়ে নেওয়া হয়েছিল। স্বাধীনভাবে মত প্রকাশ কাউকে করতে দেওয়া হয়নি। মতের একটু ভিন্ন হলেই তাকে দালাল, তাকে জামাত শিবির, তাকে হেফাজত, তাকে চরমনাই, তাকে বিভিন্ন নামে বেনামে ডেকে ট্যাগ লাগিয়ে তাদেরকে জুলুম, নির্যাতন, অত্যাচার এবং কি দেশান্তরিত পর্যন্ত আওয়ামী লীগের আমলে করেছিল। আজকের কেন, কি কারণে
হঠাৎ করে আলেম সমাজের সাথে বিএনপিকে দূরত্ব তৈরির জন্য চেষ্টা চালানো হবে। এখন অনেকেই বলবেন আলেম সমাজ বলতে কাকে মনে করেন? আপনি যদি আলেম সমাজ বলতে শায়েখ আহমদুল্লাহকে আপনার কাছে আলেম না মনে হয়, আজহারি সাহেবকে আলেম না মনে হয়, সাইফুল্লাহ সাহেবকে আলেম না মনে হয়, আপনার এই বর্তমান প্রজন্মের যারা এরকম বড় বড় ইসলামিক স্কলার রয়েছেন যারা কাজ করছেন, কাজী ইব্রাহিম সাহেবকে যদি আলেম না মনে হয়, পীর মাশায়েখ অনেক ইসলামিক দলের নেতৃবৃন্দ আছেন তাদেরকে আলেম না মনে হয়, চরমনার পীর সাহেবকে আলেম না মনে হয়, হ্যাঁ হেফাজতে ইসলামের মামুনুল সাহেবকে আলেম না মনে হয়, তাহলে এদেশের আলেম বলতে আপনি কাকে মনে করেন? আওয়ামী লীগ এরকমই বাংলাদেশের হক্কানি আলেমদেরকে সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে তারপরে তার সৃষ্টিকৃত কিছু ঢোলবাদ্যওয়ালা, তবলা বাজানো, কিছু নৃত্য করা মঞ্চের উপরে দুই একজন আলেম সৃষ্টি করে বাংলাদেশের যুব সমাজকে কলঙ্কিত করতে চেয়েছিল, যদিও তাদের এখন আর কোনো স্থান এই বাংলাদেশে নেই। কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে এদেশের আলেম সমাজ সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে চলেছে, ন্যায়সঙ্গত কথা বলেছে। সেই কথাটি অনেক সময় আমার গায়ে পড়তে পারে, আপনার গায়ে পড়তে পারে, যদি আপনি সেটার জন্য অপরাধী হয়ে থাকেন। কিন্তু বিচলিত হওয়ার এই কোনো কারণ নেই যে আলেম সমাজ আপনার বিরোধিতা করছে, বক্তব্যের বিরোধিতা করছে, তার মানে আমাকেও কাউন্টার দিয়ে তার বিরোধিতা করতে হবে, এরকম হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই প্রিয় বন্ধুরা আমার। তাহলে তারা কারা এই কাজটি করছে? আজকের বাংলাদেশে যে ট্যাগিং এর রাজনীতি আওয়ামী লীগ চালু করেছিল, সেই ট্যাগিং এর রাজনীতি আপনি করছেন কিনা এবং আপনি করে দলটাকে বিপদের মধ্যে ফেলছেন কিনা সেটা আজকে জাতির কাছে আপনাকে জবাব দিতে হবে। আপনি বাংলাদেশের শেখ হাসিনার পতনের আগের ইতিহাসটা জানেন। রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনার ক্ষমতায় টিকতে পারে নাই। এই যুব সমাজের কাছ থেকে তাফসীর মাহফিল কেড়ে নেওয়া হয়েছিল, 144 ধারা জারি করা হয়েছিল, সাইদি সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য রায় দিয়েছিল, তারপরে তার জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আলেম সমাজকে কতই কষ্ট দিয়েছে, কিন্তু প্রতি উত্তরে শেখ হাসিনা কি পেয়েছে? শেখ হাসিনা পেয়েছে জিরো। শেখ হাসিনাকে বিতাড়িত হতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে, কিন্তু আলেম সমাজ মৃত্যুবরণ করলেও তাদের কবর বাংলাদেশেই আছে, না হয় তাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশেই তাফসীর মাহফিল কিংবা বড় বড় অনুষ্ঠান করছে। আমি এই দলটাকে অত্যন্ত ভালোবাসি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য গত 16 বছর কথা বলেছি। দীর্ঘ 16 বছরের মধ্যে জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছি, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের কথা বলেছি, এবং আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গঠন করতে এই দল এবং এই দলের এই দুইজন নেতার বিকল্প নেই, তাদেরকে রাখতেই হবে। কিন্তু আমি এই দলকে চাই ক্লিন ইমেজে, তারা তাদের কথা বলেই যাবে, শুধু তারা প্রতি উত্তরে রাজনৈতিক দলগুলোর মতো করে আচরণ করে, যেটা একজন সাধারণ কোনো আলেমের সাথে টক্কর বাজানোর জন্য মাঠে ময়দানে নামবে, সেটা এই দলের জন্য ভয়াবহ পরিস্থিতি এনে দিবে, তাতে কোনো সন্দেহ নাই। আপনি রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করেন, কোনো সমস্যা নাই। রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে কোনো একটি রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে আপনি মন্তব্য করেন। আজ স্বৈরাচার পালিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত। এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ। কি সেই যুদ্ধ? যেই সংগ্রাম, যেই আন্দোলন বিগত 16 বছর যাবত এই দেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা করেছিল মানুষের সহযোগিতা নিয়ে, মানুষের সমর্থন নিয়ে, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সেই অধিকারগুলোকে পর্যায়ক্রমিকভাবে এখন প্রতিষ্ঠিত করতে হবে। যারা শহীদ হয়েছে, যারা নিজের জীবন দিয়েছে, তাদের লক্ষ্য কি ছিল? প্রথম লক্ষ্যই তাদের ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা। কারণ মানুষের কথা বলবে, সেই কথাগুলো যাতে ঠিকভাবে বলতে পারে এবং সেই কথাগুলো যাতে যেখানে পৌঁছানো উচিত সেই পর্যন্ত পৌঁছাতে পারে। এই ব্যবস্থাটাই গোলাম রব্বানী সহ আরো হাজারো মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, গোলাম রব্বানীর পরিবার সহ আরো লক্ষ লক্ষ পরিবার যারা নির্যাতিত হয়েছে, সেই পরিবারগুলোর সদস্যগুলো, সেই পরিবারগুলো এই ব্যবস্থাটাই নিশ্চিত করতে চেয়েছিল, যাতে আমরা একটা দেশ গড়ে তুলতে পারি, যেই দেশে হয়তো মানুষের অভাব কিছু দুঃখ কষ্ট থাকবে, কিন্তু সামগ্রিকভাবে সেই দেশের শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে শিক্ষা পায়। সামগ্রিকভাবে একটি দেশ গড়ে তোলা, যেই দেশের কৃষকরা হয়তো সব সমস্যার সমাধান করা যাবে। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।